ওকে অম্লানকে পড়াতে আর তোর বাবা পারতো না, তোকে পড়াতে তোর বাবার যে অবস্থা হয়েছে, অম্লান সুস্থ থাকলে হয়তো তাকে। থাক বড় বউ থাক, ওসব কথা আর বলছো কেন? আমার অম্লান যে কষ্ট পাবে। কষ্ট পাবো কেন বাবা? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা জুটলো। আমি যে বিলেশ্বর ডাক্তার একমাত্র ভাই, এই পরিচয়টা আবার কোন ভাগ্যে জুটেছে। এবার কিন্তু আমাকে জিনিস কিনতে হবে দাদা। বল কি জিনিস বল। এটা 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই কাজ নিয়ে হাঁটতে আমার বড্ড কষ্ট হয়। সেই সাইকেলে চড়ে সারাটা দিন ঘুরে বেড়াবো। নিশ্চয় দেবো। আর প্র্যাকটিস শুরু করার পর তোর জন্য একটা সাইকেল কিনে দেবো, ঠিক আছে? আর আর আমার বুঝি কিছু কিনে দিবি না? তোকেও বুঝি কিছু দিতে হবে, কিন্তু কি দেবো। হ্যাঁ মনে পড়েছে, তোর জন্য একটা লাল টুকটুকে ফর কিনে দেবো। বড় বউ, তুমি কল্যাণের খাবারের ব্যবস্থা করো, আমি বাজারে চললাম। আচ্ছা বাবা, তুমি নলেন গুড় আর নারকেল নিয়ে এসো কিন্তু। মা, আর নলেন গুড়ের পায়েস বানাও না। কতদিন আমরা নলেন গুড়ের পায়েস খাইনি। পায়েস? হ্যাঁ, নলেন্দ্রের পায়েস। জানিস দাদা, মা একদিন নলেন্দ্রের পায়েস বানিয়েছিল। খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে যায়। তখন বাবা সে কাঁদতে কাঁদতে পায়েসের থালা থেকে উঠে গিয়ে বলেছিল, বড় বউ, আমার কল্যাণ যে পায়েস খেতে বড্ড বেশি ভালোবাসে, তাকে ফাঁকি দিয়ে আমি এই পায়েস গোগ্রাসে কিনতে পারবো না। বড় বউ, তুমি ওই পায়েস পুকুরের জলে ফেলে দাও। বাবা, সেদিন আমরা সে পায়েস খাইনি দাদা। বাবা মা সব পায়েসটাকে পুকুরের জলে ফেলে দিয়েছে। সব পায়েসটাকে। অম্লান, আমরা আমি বুঝতে পারছি বাবা, আমাকে বিলেতে পাঠিয়ে তুমি ওরা 5টা বছর যে কত সুখী কাটিয়েছো তা আমার জানতে বাকি রইল না। কল্যাণ, কেন তোমরা আমাকে বিলেতে ডাক্তারি করতে পাঠিয়েছিলে? আমি কি সেখানে অনাহারে ছিলাম? আমার জন্য অম্লানকে সামান্য পায়েসটুকু খেতে দিলি না মা? কল্যাণ, দুঃখ করিস নে বাবা, আমি আজই তোদের জন্য নলেন গুড়ের পায়েস বানাবো। দেখি আজকের দিনে কি ওইভাবে চোখে চলছে। তোমার সোনার চুড়ি কাছা, যেগুলো আমার ঠাকুরমা পরে দিয়ে বরণ করে তোমাকে বাড়িতে তুলেছিল, সেই সোনার চুড়ি কাছা কোথায় মা? তুমি চুপ করে আছো কেন? বলো, কোথায় সেই সোনার চুড়ি কাছা? ওসব কথা এখন থাকা বাবা, একটু খাওয়া দাওয়া করে তুই আগে বিশ্রাম কর। না বাবা, আগে আমাকে জানতে হবে। বলো, কোথায় সেই মায়ের সোনার চুড়ি কাছা? আমি বলছি রে দাদা, তোর পড়ার খরচ জোগাতে না পেরে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে। আর তার সঙ্গে আমাদের পুকুর থেকে বিক্রি হয়ে গেছে দাদা। চন্দ্রা, তুই থামবি না বাবা, দাদার ভবিষ্যৎ করতে গিয়ে আজ তুমি যে কতখানি সর্বশান্ত হয়েছো সেটা দাদার জানার প্রয়োজন আছে। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস? এখনো বাকি আছে রে দাদা। তোর পড়ার খরচ কুলাতে না পেরে বাবা আমাদের ভিটে বাড়িটা ওই ভজরের জেঠুর কাছে বন্ধক দিয়ে ফেলেছে। বাবা, চমৎকার! তোমার কর্তব্য রক্ষার কি অপূর্ব নিদর্শন। আমার একার সৌভাগ্য সোনাই দিয়ে মরে দিতে এতগুলো মানুষকে তুমি ভিখারি সাজালি বাবা। পঙ্গু অম্লানের ভবিষ্যতের কথা একটিবারও ভাবলে না। তুমি কিভাবে চন্দ্রার বিয়ে দেবে? কেন তোমরা আমাকে বিলেতে পাঠিয়েছিলে? কেন তোমরা সর্বশান্ত হয়ে এক রাত অপরাধের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দিয়ে আমাকে স্বার্থপর সাজালে বাবা? ওরে, তোকে 5 জনের 1 জন করে গড়ে তুলতে তো আমরা। আমাকে গড়ে তুলতে আর 5 জনকে পথে বসিয়ে এই 7 পুরুষের ভিটে স্বর্গটাকেও বন্ধক দিল। তাতে কি হয়েছে বাবা? তাতে কি হয়েছে? আজ তুই যে আমাদের একমাত্র অবলম্বন, তাই তো নিঃস্ব হয়েও তোমাকে আমরা মনের মতো করে মানুষ করেছি। তুই পারবি না বাবা আমাদের জন্য একটা নতুন স্বর্গ করে দিতে? পারবো। তুই কি পারবি না?
ওই চন্দ্রাকে পাত্রস্থ করে অম্লানের দায়িত্ব নিতে? পারবো পারবো বাবা, পারবো, পারতে যে আমাকে হবেই। আমি নিজে চন্দ্রার বিয়ে দেবো, পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব নেবো আমি। কল্যাণ, তারপর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য করবো একটা নতুন স্বর্গ। কল্যাণ, তারপর সেই স্বর্গের মাঝে আমার এই ভক্তির সিংহাসনে যেমন এই ভগবতীকে বসিয়ে বলবো, জননী জন্মভূমি স্বর্গাতপি করিয়াছি, তেমনি এই ভগবতীর পাশে আমার ঈশ্বর আমার দেবতাকে বসিয়ে মৃত্যু আমি ভজনা করে বলবো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম ভিতরে পৃথিবী পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব। বাবা মায়ের প্রতি তোমার এই অশেষ শ্রদ্ধা ভক্তি আমাকে দারুণ ভাবে মুগ্ধ করেছে বাবাজি। আরে আসুন আসুন। আরে তোমার ছেলে বিলিয়ার থেকে ডাক্তারি পাস করে এসেছে শুনে আনন্দে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, তাই তো নিজেই চলে এলাম। বেশ করেছেন, খুব ভালো করেছেন। আপনি আসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আজ নয় বলতে, এবার যেদিন আসবো একেবারে পেট পুরে কিন্তু খেয়ে যাব। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে চিনবে কেমন করে বাবাজি, আমি তো এতদিন কলকাতায় ছিলাম, এই কয়েক বছর হলো গ্রামের বাড়িতে ফিরে এসে একটু সমাজ সেবায় মন দিয়েছি। লাড়ে মশাই, আপনি তো এখানকার নেতা, এই গ্রামে একটা হাসপাতাল গড়ার ব্যবস্থা করে দিন না। সেই হাসপাতালে আমার এই কল্যাণ ডাক্তারি করবে, আরে এই গ্রামের মানুষের অনেক উপকার হবে। আরে সেই জন্যই তো আমার এখানে আসা ভট্টাচ। কল্যাণ বাবাজিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে এ ব্যাপারে একটা বিশদ ভাবে আলোচনা করতে চাই। মানে হাসপাতালটা ঠিক কোন জায়গায় হলে গ্রামের মানুষের সুবিধা হবে, তারপরে কোন ওয়ার্ডটা কোন দিকে বানানো হবে, তারপরে ওটি রুম, এমার্জেন্সি রুম ইত্যাদি ইত্যাদি। তোমার জন্য গর্বে অহংকারে আমার মাথাটা উঁচু হয়ে গেছে বাবা। তুমি শুধু এই গ্রামেরই গর্ব নাও, তুমি সারা ভারতবর্ষের গর্ব। তোমার জন্য আমাদের এই শান্তিপুর গ্রামের নামটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাবু তাহলে তুমি আমায় কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়ি যাবে। কথা দাও বাবাজি, আমি বড় আশা করি। আমি আপনাকে কথা দিচ্ছি লাড়ি মশাই, আপনার আমন্ত্রণ রক্ষা করতে কল্যাণ কালই আপনার বাড়ি যাবে। ধন্যবাদ ভট্টাচ, ধন্যবাদ তোমাকে, আমার অশেষ ধন্যবাদ। তাহলে এসো বাবাজি, আমি কিন্তু তোমার পৌঁছে রইলাম। তুই ভেতরে আয় কল্যাণ, জামা প্যান্ট ছেড়ে একটু বিশ্রাম নিবি চল, আমি ততক্ষণে বাজারটা করে নিয়ে আসি। যাও বাবা যাও, তুমি যেমন তোমার কল্যাণের জন্য বাজার থেকে সওদা করতে যাচ্ছ, তেমনি তোমার কল্যাণও যাচ্ছে এই সংসার বাজার থেকে তোমাদের জন্য সুখ শান্তি সওদা করতে। যতদিন না সেই সওদা পূর্ণ হচ্ছে ততদিন তার সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। আর তোমরা আমার বেরো না, আর কখনো তোমাদের খাবার ঘরে ঢুকবো না, কখনো আর তোমাদের দামি দামি খাবারের দিকে নজর দেবো না, কখনো না, কখনো না। তোর এত দূরে স্পর্ধা, তুই কিনা আমার ডাইনিং রুমে ঢুকি আমার এই খাবারের দিকে নজর দে, তোকে আজ আমি মেরে ফেলবো। কে আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই পৃথিবীর কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, স্কাউন্ডার। এই অশোক নিশ্চয়ই বাঁচাতে পারবে। এ কি অশোক, তুই এখানে? তোকে অধঃপতনের অভিশাপ থেকে রক্ষা করতে এসেছি। কি বললি? দাদা, দুর্যোধনের একার পাপে পুরো বংশ ধ্বংস হয়েছিল। মহা অপাপের গ্রাস থেকে তার 100 ভাইয়ের একজন কেউ রক্ষা পায়নি। তাই তোকে দেখে আমার ভয় হয় দাদা।
তোর সিপাহীর পাপের অংশ নিয়ে আমাকেও যেন না মরতে হয়। অশোক, ওঠো ওঠো গৌতম দা, নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অবিচার করছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমায় কি যায় সে ভাই? ক্ষমা যদি চাইতে হয় তাহলে তার কাছে চাও, যিনি দিবানিশি বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসাব কষে চলেছেন, মহাকালের পাতায় পাতায় লিখে চলেছে এইসব পিশাচ পাচণ্ডদের নিষ্ঠুরতার কাহিনী। বললি আজকাল তোকে আজ আমি আর তো এমন নিশ্চয় হচ্ছে না, এই সব অসহায় মানুষদের অভিশাপ কখনো বিফলে যায় না দাদা। তাই আমি বলছিলাম, চুপ কর। বল, কে তোকে এখানে আসতে বলেছে? আমার বিবেক। তোর সে অসাধ্য বিবেককে তুই বাস্তবের সকল দিয়ে বেঁধে রাখো। আর কখনো আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হবো যে তুই আমার ভাই। আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা, আমি তোর সহোদর ভাই। তোর সুখে আমি যখন প্রাণ খুলে আসতে পারি তেমনি তোর দুঃখে সমবতী হওয়াটা আমার কর্তব্য। তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে পাপের বোঝা বাড়িয়ে আর তুই নিজের সর্বনাশ ডেকে আনিস না। একে যদি তুই সর্বনাশ বলে মনে করিস অশোক, তাহলে মনে কর এই সর্বনাশাই আমার নেশা। আর এই নেশা থেকে কেউ কখনো আমাকে দূরে সরাতে পারবে না। চোরা কি শুনে কহু ধর্মের কাহিনী। কি বললি? কি বললি আজকাল? বল না, কিছু বলিনি দাদা। নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর সাধ্য কারণে তবু করুণাময় ঈশ্বরকে আমি দিন রাত ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এই সর্বহারার অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, আমার দাদাকে রক্ষা করো। আজকাল কেন তুই আমার খাবার রুমে ঢুকেছিলি? কেন আমার খাবার টেবিল থেকে মাখন টোস্ট তুলে খেয়েছিলি? বল বল আজকাল। দিন রাত পোড়া রুটি খেয়ে খেয়ে মুখটা যে আমার তেতো হয়ে গেছে, তাই তো তোমার ঘরের টেবিলে সাজানো দামি দামি খাবারগুলো দেখি খিদের পেটটা যেন বছর দিয়ে উঠলো। তাই তো একটা মাখন টোস্ট দিয়ে তোমার আর তোমরা আমায় মেরো না। আঘাতে আঘাতে সারা শরীরটা আমার দাও দাও করে জ্বলছে। দেখো দেখো, পিঠে কেবল চাবুকের দাগ বসে গেছে। শুধু দাগ কেন, এই চাবুক দিয়ে আমি তোর পিঠের চামড়া তুলে নেব। কেন 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 তোমরা সবাই আমাকে মারবে? অ্যাক্সিডেন্টে আমার সারা শরীরটা বিশ্রী ভাবে পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে ঘৃণা করো। অথচ যখন আমার বাবা বেঁচে ছিল তখন তোমরা সবাই কত ভালোবাসতে। তুমি বন্ধুর মতো সবসময় আমার পাশে থাকতে। আর তোমার বোন রিয়া আমাকে কোনো পার্কে বা কপিয়াসি নিয়ে গিয়ে বলতো, গৌতম, my sweet darling, I love you. রিয়া আর আজ তোর এই পাথরের মতো পোড়া মুখটা দেখে আমার বলতে ইচ্ছা করছে, you dirty dog, I hate you. রিয়া রে এখনো রিয়ার সঙ্গে প্রেম টেম করার ইচ্ছা আছে নাকি? রিয়ার হাত ধরে কোনো পার্কে বসে আগের মতো তুমি ভালোবাসার গল্প করার সব যাচ্ছে নাকি? স্যার, আমার সকল দুঃখের প্রদীপ ছেলে দিবস গেলে করবো নিবেদন। আমার বেতার পূজা আজও হয়নি সমাপন। তাই নাকি? যে গৌতমের হাতে হাতে হাত রেখে তুমি একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখতে, ভাগ্য দোষে সেই গৌতমের বাইরের রূপটা পুড়ে ছারখার হয়ে গেল। তার অন্তরটা যে আজও অক্ষত আছে রিয়া। তাহলে কেন কেন সেদিনে সে গৌতম তোমার কাছে একটু সহানুভূতি পাবে না? কেন কেন তোমার দাদা আর বাবার অত্যাচারের প্রতিবাদ করে একটি বার বলতে পারো না যে গৌতমকে আমি ভালোবাসি? ভালোবাসি
হাসি। শোনে, তোর যে এখন আমি আমার এই পোষা কুকুরটাকে না অনেক বেশি ভালোবাসি। আর যদি কখনো তুই আমাকে ভালোবাসার কথা বলতে আসিস তাহলে অ্যাসিড বাল্ব মেরে তোর মুখের ওই বাকি অংশটা আমি পুড়িয়ে দেবো। বাহ বাহ, কি অদ্ভুত চরিত্র তোমাদের। গৌতম, একদিন তোমাদের বাবা কিংসুক লাড়ি আমার বাবার হাত ধরে বলেছিল, নিকুঞ্জ আমি আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষি চাইছি। তাই নাকি? আমার বাবা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই সুযোগে রিয়া আমার সঙ্গে মিথ্যে প্রেমের খেলায় মেতে উঠে। তারপর কি হলো শুনি? তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। হঠাৎ একদিন বাবা নিখোঁজ হয়ে গেলেন। কিছুদিন পর খবরের কাগজে বাবার মৃত্যুর সংবাদ বেরোলো। আর আকস্মিক এক দুর্ঘটনায় আমি পঙ্গু কুৎসিত হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি চক্রান্ত তোমাদের বাবা শয়তান কিংসুক লাড়ি চক্রান্ত করে আমার বাবার বিশাল সম্পত্তি গ্রাস করার জন্য এইসব ঘটনা ঘটিয়েছে। কি বললি রাস্কেল? আমার বাবা ষড়যন্ত্র করে এসব ঘটিয়েছে। তোর অ্যাক্সিডেন্টের জন্য তাই আমার বাবা, তোর বাবার মৃত্যুর কারণে আমার বাবা। ওভাবে মারলে ছেলেটা মরে যাবে যে। ওয়াজ কি করেছে জানিস? কি করেছে? আমার খাবার রুমে ঢুকে খাবার টেবিল থেকে খাবার চুরি করে খেয়েছে। এই কিছুক্ষণ আগে আমি তোমার দুখানা রুটি নিয়ে এলাম, তাই তো তোমার পেট ভরলো না? ভরে গেছে ধরণীদা, ভরে গেছে। যেটুকু খিদে ছিল তোমার দাদা বাবুর হাতের চাবুক খেয়ে সেটুকু ভরে গেছে। আর আর আমার এতটুকু খিদে নেই ধরণীদা, এতটুকু না। তুমি কাঁদছো গৌতম দাদা বাবু? না ধরণীদা, আমি কাঁদছি না। আমি শুধু আমার বেদনার পুষ্পাঞ্জলি দিয়ে ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি। কি বলছো? আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার বেতার পূজা আজও হয়নি সমাপন। যখন বেলা শেষের হাওয়ায় পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যা পুজোর ঘন্টা যখন বাজে, নিজের হাতের শেষ শিখাতি করব পূজালন। আমার বেতার পূজা আজও হয়নি সমাপন। যত সব সন্ধ্যাবেলা ওই রাস্কেলটার ঘরে খাবার তো দূরের কথা, এক গ্লাস জল দিবি না। আর যদি দিয়েছিস তাহলে চাবুক কিন্তু তোর পিঠে পড়বে। কথাটা মনে রাখিস। মনে থাকবে দাদা বাবু, মনে থাকবে। এক গ্লাস জল কি বলছো? এক ফোঁটাও জল দেব না। পোড়া রুটি খেতে পারে না, ওই দাদা বাবুর দামি দামি খাবারের দিকে নজর দেওয়া লোভী কোথাকার। থাক, তোকে আর বক বক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কোথায় কোথায় কি যে তুমি এত ইঞ্জিরি বলো আমি ঠিক বুঝতে পারি না। হোয়াট মানে কি দিদিমণি? মেমসাপ। You shut up! হোয়াট মানে ইউ সেটা, আবার তাহলে ইউ সেটা মানে কি? আমার মাথা। হোয়াট মানে ইউ সেটা, আবার ইউ সেটা মানে তোমার মাথা। তাহলে হোয়াট মানে তো তোমার মাথা মেমসাপ। Get out! I say get out!
এটা আবার কেমন অবস্থা? কেচা উঠো না, আবার বোল্ডা উঠো না, আবার রানা উঠো। ড্যাডিকে আমি কতবার বলেছি একটু শিক্ষিত দেখে চাকর বাকর রাখতে, জানো এই সমস্ত কেউ ভূতগুলো করে আমার মাথাটাই খারাপ করে দেবে। তারাবো সব কটাকে আমি লাথি মেরে তাড়াবো। আমায় যেন দাঁড়িয়ে দিও না ম্যাম সাহেব, এবার আমি তোমার সব ইঞ্জিনিয়ার মানে শিখে নেবো। দরকার হলে 3 মাসের জন্য স্পোকেন ইংলিশ শেখার স্কুলে ভর্তি হয়ে যাব। থাকতালে আমার চাকরিটা বোঝাই থেকে যাবে আর আমার ইঞ্জিনিয়ারও শেখা হবে। আর যদি আমাকে বিরক্ত করতে আসে তাহলে ড্যাডিকে বলে ওকে আমি আজই শিকার করে নে মামনি, তোর শিকার টোপ গেলার জন্য এগিয়ে আসছে, জাল ফেলার জন্য প্রস্তুত হ। আমি তো প্রস্তুত হয়েই আছি ড্যাডি। ভয় পাবি না তো? তোমার মেয়ে এই রিয়ার জীবনে ভয় বলে কোনো শব্দ নেই ড্যাডি। লজ্জা এই সংকোচে শেষে পিছিয়ে আসবে না তো? তোমার মেয়ে চিরকাল এগিয়ে যাওয়ার পথটাই চিনেছে, ওই পেছনের পথটা তা চিরকালের মতো অজানা। মনে রাখিস মামনি, ওই বিলেত ফেরত ডাক্তার কল্যাণের মাঝেই কিন্তু লুকিয়ে আছে অফুরন্ত সুখের খনি। তাই ওই কল্যাণকে তুই যদি স্বীকার করতে পারিস, সারা জীবন তোর আর সুখের অভাব হবে না। স্বীকার আমি করবো ড্যাডি। আজ পথের মাঝে ওই কল্যাণ ডাক্তার আমাকে যেভাবে ইনসাল্ট করেছে, ওকে আমার লাইফের সঙ্গে জড়িয়ে প্রতি পদে পদে আমি নেব তার চরম প্রতিশোধ। আমি জানি মামনি, আমি জানি তুই তো পারবি, তোকে তো পারতেই হবে। তুই না পারলে তোর ড্যাডির আশার সৌধটা যে অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে। ডাক্তার আসবো কাকা বাবু? আরে এসো 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 বাবা এসো, আমার ঘরে আসার জন্য তোমার আবার পারমিশন নিতে হবে। থাক থাক বাবা থাক, আশীর্বাদ করি তুমি আরো অনেক বড় হও। এই যে মামনি, যাকে দেখার জন্য তুই একেবারে অস্থির হয়ে পড়েছিলি, এই সেই বিলেত ফেরত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। আরে কল্যাণ, এ হলো আমার একমাত্র মেয়ে রিয়া, তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। হ্যালো, তুমি আমার মামনির সঙ্গে কথা বলো কল্যাণ, ততক্ষণে আমি আমার কিছু পার্সোনাল ওয়ার্ক সেরে ফেলি। আর মামনি দেখিস কল্যাণের আপ্যায়নের জন্য বিন্দু মাত্র ত্রুটি না হয়। মনে রাখিস ও শুধু তোর দেবীর অতিথি নয়, তোরও বিশেষ অতিথি। আপনি তাহলে কিং শুক্লাহরির একমাত্র আদরে দুলালি। আমার কাট কাট গলার কথা বলছেন কেন? সেদিনে সে দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে সত্যি ক্ষমা চাই। থাক, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আছে, নিশ্চয়ই আছে, কারণ সেদিন ওই পরশ পাথরটাকে আমি ঠিক চিনতে পারি। চিনতে পারলে কি করতেন? আদর করে বুকের মাঝে জড়িয়ে ধরতাম। কি বললেন? ও বাবা, এখন আমি চাই ভীষণ রেগে আছে। আচ্ছা বাবা ঠিক আছে, এই আমি কান ধরলাম, এবার রাত গেল তো। শুনুন, আপনার বাবাকে শিগগিরই ডেকে দিন, আমি তার সঙ্গে আলোচনা করে এক্ষুনি বাড়ি যেতে চাই। আহা, ড্যাডি তো আজ আপনার সঙ্গে কোনো কথা বলবে না। আর সারা রাত ধরে শুধু আমার ঘরে আমার পাশে বসে শুধু আমার কথা শুনতে হবে। আর ছাড়ুন ছাড়ুন বলছি, একজন অপরিচিত পুরুষের হাত ধরে নির্লজ্জের মতো হাসতে আপনার লজ্জা করছে না? অপরিচিত কোথায় করলাম? এখন থেকেই তো আমরা দুজনের একেবারে পরিচিত হয়ে গেলাম। এবার শুধু তোমার আর আমার মনের খবরটা জানাজানি হয়ে গেলে তুমি আমার, আমি তোমার হয়ে যাব কল্যাণ। Shut up! এইবার আমি বেশ বুঝতে পারছি আপনার বাবা কেন এত প্রশংসা ছাড়ি আমাকে ডেকে এনেছেন।
বড্ড ভুল পথ বেছে নিয়েছেন আপনার বাবা। কারণ এই কল্যাণ ডাক্তারের চরিত্রটা একটা সত্য সংযমের বর্ম দিয়ে ঢাকা। আমি আমার যৌবনে ঠক্কর মেরে তোমার ওই সংযমের বর্ম ভেঙে টুকরো টুকরো করে দেবো কল্যাণ ডাক্তার। শোনুন ম্যাডাম, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি আলোচনাই করতে চায় সেটা যেন আমার বাড়িতে গিয়ে সেরে আসে। তুমি চলে যেও না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমি তোমাকে এখানে পেয়েছি। তাই আমার এই অসুস্থ মনকে সুস্থ না করে প্লিজ তুমি চলে যেও না কল্যাণ। না 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 নেভা আর 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 ভুলো না। না 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 আর আর ভুলো না। এই বন্দুক দিয়ে তাকে আমি ঠিক করলাম ঠিক। এত নোংরা তোমার মন। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি কিনা আমার এই মেয়ের সম্ভ্রমণী করতে ঝাঁপিয়ে পড়ছিলে। আপনি বিশ্বাস করুন কাকা বাবু, এ সময় আমি কিচ্ছু বুঝতে পারছি না। রিয়া দেবী মিথ্যে নাটক করে আমাকে ফাঁসাতে চাইছেন। You shut up! তোমাকে আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু তোমার মধ্যে যে এমন একটা পাশবিক চরিত্র লুকিয়ে থাকতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তোমাকে আমি ক্ষমা করবো না লম্পট। এক্ষুনি তোমাকে আমি কল্যাণ কল্যাণ এই যে কল্যাণ, আরে তোর দেরি হচ্ছে দেখে আমি তোকে নিতে এসেছি। কি হয়েছে রে? কি হয়েছে কল্যাণ? তোর চোখে জল, লাড়ি মশাইয়ের হাতে বন্দুক, লাড়ি মশাইয়ের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন রে, কি হয়েছে? আমি কিচ্ছু বলতে পারবো না বাবা, তবে এইটুকু শুনে রেখো, তোমার আদরের কল্যাণকে চক্রান্তেরা উগ্রাস করেছে। কল্যাণ, লাড়ি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আপনি একটু খুলে বলুন লাড়ি মশাই। কি আর বলবো ভট্টাচ, তোমার ছেলে আমার মেয়েকে একা পেয়ে তার শ্লীলতা হানে করেছে। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, এসবই মিথ্যে ষড়যন্ত্র বাবা, ষড়যন্ত্র। এই কলঙ্কিত মুখ আমি আর দেখাতে চাই না ড্যাডি। তুমি তোমার হাতের মধ্যে আমাকে দাও। আমি আমি নিজে শুট করে সুইসাইড করব। তুই শান্ত হ মামনি, তুই শান্ত হ। কাউকে আমি ছাড়বো না। প্রবঞ্চক, প্রতারক, এই বাপ ছেলে দুজনকে আমি থানায় চালান দেবো। এবার বলো ভগবান ভট্টাচ, তোমার ছেলের কলঙ্কের কালি সর্বাঙ্গে মেখে এই মেয়েটি কেমন করে বাঁচবে? কে গ্রহণ করবে এই কলঙ্কিনীকে? কি বলতে চান একটু পরিষ্কার করে বলুন লাড়ি মশাই। এতে আর বলবার কি আছে? তোমার ছেলেই যখন আমার মেয়ে সর্বনাশ করেছে, তখন তোমার ছেলেই আমার মেয়ে রিয়াকে গ্রহণ করুক না। এ কেমন করে হয় ভট্টাচ? আমরা ভট্টাচ ব্রাহ্মণ, আর আপনারা? আরে থামো থামো, আজকাল জাত জন্ম নিয়ে কেউ মাথা ঘামায় না। কথা শুনুন, কথা শুনুন লাড়ি মশাই। মানে বলছিলাম, এই অট্টালিকার মাঝে
এই ছোট্ট কুড়ে ঘর কি মানায়? তাছাড়া রিয়া মা আমার ছোটবেলা থেকে যে রাজ ঐশ্বর্যের মাঝে বড় হয়েছে, এই ছোট্ট কুড়ে ঘরে সে কতটুকু সুখ পাবে? না নারী মরতে আমায় হবে রে ফোলা। যে কার সাপে লক্ষিন্দরকে দংশন করেছিল, সেই কার সাপে আমায় খেয়েছে। আমায় না মরলে কি আর চলে? ও তুই কাঁদিস না ভোদা, তুই কাঁদলে আমার বাতাসি যে কাঁদবে। আমি মরলে আমার বাতাসের জন্য তুই একটা কোলার ভেড়া বানিয়ে দিবি। সেই কোলার ভেড়ায় বাতাসে আমায় কোলে নিয়ে কত নদীর জলে ভেসে চলবে, কত দেশ দেশান্তর পেরিয়ে, কত বিপদ সহ্য করে বাতাসে শেষে আমায় প্রাণ ফিরিয়ে আনবে। বাতাসি বাতাসি রে, সে যুগের বেহুলা নাচে গানে দেবতাদের সন্তুষ্ট করে তার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল। এই যুগের বেহুলা তুই কি এই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে পারবি না? বাতাসি পারবে গুলো, নিশ্চয় পারবে। তাহলে আমি মরলাম রে ভোলা, দুঃখ করিস না, আবার আমি বেঁচে আসবো। আমরা এই যুগের বেহুলা লক্ষিন্দর হয়ে সারা দেশের মানুষের অমর হয়ে থাকবো। বিদায় কি বাতাসি, বিদায় ভোলা, বিদায়। আহ আহ ওকে গলায় কলসি বেঁধে ওই নদীর জলেই ভাসিয়ে দেবি। তুই আমার ছেড়ে চলে যাচ্ছিস বাতাসি, আমার ভেড়া ভাসবি না। তুই তাহলে সত্যিকারে মরিসনি? সত্যিকারের মরলে তুই যদি সত্যিকারের আমায় নিয়ে ভেলা না ভাসাস, মোরাটা আমার বৃথাই হয়ে যাবে রে বাতাসি। তুই আগে মন্ডা দেব পড়া, তার জন্য তো আমি ভেলা আমি তৈরি করেই রেখেছি। তারপরে তোকে সেই ভেলায় চড়িয়ে একেবারে স্বর্গে পাঠিয়ে দেব। তুই যাসনি বাতাসি, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একই সাথে, কাল যদি মাঝ পথে ছেড়ে যেতে হয়। প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে, প্রিয়ারে প্রিয়ারে।
এই গরিব বাবা মার কথা কি তার মনে আছে? মনে নেই মানে জয় রাধে। তুমি আমাকে যত পর ভাবো না কেন, তুমি ছাড়া এ পৃথিবীতে যে আমার আপনজন কেউ নেই চন্দ্রানী। আপনি আবার এসেছেন? নিশ্চয় আসবো, যতদিন না আমার টাকার সুদ, সুদের সুদ, শস্য সুদ পড়ায় গন্ডায় মিটিয়ে না দিচ্ছ, এবার থেকে আমি রোজ দুবেলাতে জয় রাধে, জয় রাধে। কার কাছে টাকা পাবেন, কার কাছে যান? আমার কাছে কেন এসেছেন? তার কাছে তো সুদ নেব, আর তোমার কাছে নেব মানে সুদ। আপনাকে লজ্জা ঘৃণা বলতে কিছু নেই? লজ্জা থাকবে কি করে? আমি হলাম পুরুষ মানুষ, পুরুষের আবার লজ্জা থাকতে আছে নাকি? ছি, লজ্জা তো নারীর চরিত্রের ভূষণ, যৌবনের অলংকার। তাই তো আমি বলি, পুরুষ আমি, লাজ কি আমার সাজে? লজ্জাবতী সখী তোমার ভাগ বসাবো কাজে। জয় রাধে, জয় রাধে। এই বলছি, এক্ষুনি যান। দেখো, হ্যাঁ, দুধ যখন পেলাম না, তখন অন্তত একটু সুধা নিয়ে যা। জয় রাধে, জয় রাধে। খবরদার, খবরদার বলছি এগিয়ে আসবেন না, তাহলে আমি কিন্তু চেঁচিয়ে লাফ দেবো। ও, যত খুশি সে চা। তারপর যখন তোমার যৌবন ভান্ডার থেকে একটু সুধা ছিনিয়ে নেব, তখন এমনি করে মুখটা তোমার বন্ধ হয়ে যাবে। কি বললেন? কারণ মেয়েরা ইজ্জত নষ্ট হয়ে লাগেছে চাই, আর কিন্তু একবার ইজ্জত নষ্ট হয়ে গেলে কলঙ্কের ভয় আর মুক্তি খোলে না। জয় রাধে, জয় তোমার এত সাহস আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে তুমি? আমার কোনো দোষ নেই ভাইয়া, আমি নিতান্ত সাধু পুরুষ। তোর মেয়ে তো আমাকে একা পেয়ে ঘরের মধ্যে জোর করে জড়িয়ে ধরে। জয় রাধে। খবরদার ভজরি বলছি, আমার মেয়ের নামে আর একটা মিথ্যে কথা বললে তোমার জিভ কেটে না আমি ছিঁড়ে নেবো। ও, তাহলে যত দোষ এই নন্দ ঘোষ। ফিরে যাও, ফিরে যাও আমার বাড়ি থেকে। আর কখনো এই বাড়িতে ঢুকলে তোমার ঠ্যাং দুটো ভেঙে আমি গুড়িয়ে দেবো। যাও, দূর হয়ে যাও এখান থেকে। কার বাড়ি, কার বাড়ি থেকে তো কাকে তাড়াচ্ছি রে ভগবান? আর বাড়ি মানে? 6 মাস আগে তুই 10,000 টাকায় ভিটে বাড়িটা বন্ধক দিয়েছিলি, মনে নেই? সেই টাকা এখন চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ছাড়িয়ে গেছে। 50,000? হ্যাঁ, এই দেখ, তোর সই করা কাগজে লেখাই আছে 6 মাসের মধ্যে সুদ সমেত সমস্ত টাকা মিটিয়ে না দিলে এই ভিটে বাড়িটা আমার হয়ে যাবে, আমার। জয় রাধে, জয় রাধে। শয়তান, সাদা কাগজে সই করিয়ে নিয়ে তুমি আমায়? সাদা হোক আর কালোই হোক, গতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। দয়া করে আর 2 দিন তোকে সময় দিলাম, এর মধ্যে আমার 50,000 টাকা গুনে রাখিস, তা না হলে লাথি মেরে তোদের সবাইকে দূর করে দেবো। জয় রাধে, জয় রাধে। এ থাকতে বলতে গেলে আর বিপদে পড়লে কান্দে। জয় রাধে। সর্বনাশ হয়ে গেল চন্দ্রা, সর্বনাশ হয়ে গেল। ওই ভজহরি বাণিজ্যের প্রবঞ্চনার জালে পা দিয়ে নিজেকে আমি সর্বশান্ত করে ফেললাম। এবার তাহলে আমাদের কি হবে বাবা? মাত্র 10,000 টাকার বিনিময়ে হয়তো আমার লাখ টাকার সম্পত্তি হারিয়ে যাবে। বাবা, ভজহরি বাণিজ্যে লাথি মেরে আমাদের পথে নামিয়ে দেবে, বাবা, আর সেই পথের মাঝে নিরন্ন নিরাশ্রয় হয়ে আমরা কি করলে? তুমি কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমরা কেমন করে থাকবো? বড় বউ, অকারণে ভেঙে পড়ছো কেন? আমার কল্যাণ শুনলে
সব ব্যবস্থা করে দেবে, কিন্তু তোমার কল্যাণকে ওরা যদি আসতে না দেয়, বাবা বিপদে পড়লে তাকে কি কেউ কখনো আটকে রাখতে পারে? পারে না। বাবাকে যে সে দেবতার মতো ভালোবাসে, আর সেই দেবতার দূর থেকে সে এসে পাশে দাঁড়াবে না, তাই কি কখনো হয় রে মা? বড় বউ, তুমি বলছো সে আসবে? আমার মন বলছে গো সে আসবে, তুমি দেখে নিও। তোমার বিপদের কথা শুনলে কেউ তাকে আটকে রাখতে পারবে না। বাবা, মা, কল্যাণ, দাদা আসছে। আমার কল্যাণ আসছে। হ্যাঁ। কল্যাণ, একটা লাল রঙের নতুন মোটর গাড়ি আছে, পদ্মা দিঘির পারে দাঁড়ালো। সেই গাড়ি থেকে নেমে দাদা এদিকেই আসছে। আমার কল্যাণ। তাই তো আমি তোমাদের জানাতে এলাম। মমতা, তুমি ঠিকই বলেছিলে মমতা, তুমি ঠিকই বলেছিলে। আর আমাদের কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে ওই জমে থাকা নিরাশার মেঘটা এবার একটু একটু করে সরে যাবে, আর সেই আকাশের মাঝে আবার নতুন করে উদয় হবে আমার স্বপ্নের ধ্রুব তারা। আর আমি দিশাহারা হব না মমতা, আর আমি দিশাহারা হব না। ওই দারিদ্রতার অন্ধকারের মাঝে পড়ে আর আমি দিশাহারা হব না। জানো বাবা, দাদা বোধহয় আমার জন্য 3 চাকার সাইকেল নিয়ে আসছে। আনবেই তো, দাদা তুমি কত ভালোবাসে। এবার আমি সেই সাইকেলে চড়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। আচ্ছা মা, আজ তুমি পায়েস বানাবে তো? নিশ্চয় বানাবো বাবা, নিশ্চয় বানাবো। আজ তোরা দুই ভাই একসঙ্গে বসে পায়েস খাবি। কেমন? হ্যাঁ চন্দ্রা, হ্যাঁ বাবা। তুই শীঘ্রই ওই কল্যাণের ঘরটা ভালো করে গুছিয়ে দে। হ্যাঁ। আর বড় বউ, হ্যাঁ? আর তুমি রান্না বসার ব্যবস্থা করো। আচ্ছা, আমি মাছ আনতে বাজারে চলো। আচ্ছা ঠিক আছে। আর শোন চন্দ্রা, ওই কল্যাণের জন্য যে আমরা দিন রাত চোখের জল দেখতাম, ওর জন্য যে আমরা ঠিক মতো খেতে ঘুমোতে পারিনি, এ কথা যেন ওকে বলিস না, তাহলে হতভাগাটা খুব দুঃখ পাবে। আমার দুঃখটা তো আপনি ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছেন ভগবান ভট্টাচার্য। হ্যাঁ, কল্যাণ, কল্যাণ, তুই ফিরে এসেছিস বাবা? আমি তো ভেবেছিলাম ওরা তোকে আসতেই দেবে না। কল্যাণ, বাবা আমার থামো! কল্যাণ, কল্যাণ। তুমি এতদিন বাড়ি আসনি কেন দাদা? আমার জন্য সাইকেল এনেছো তো? বলো না দাদা, সাইকেল এনেছো তো? সরে যা বলছি। কল্যাণ, দিলে তো প্যান্ট শার্টটা আমার নোংরা করে। স্ক্রাউন্ডার। কল্যাণ তুই? কল্যাণ তুই? দাদার মতো দেখতে ওই লোকটা কে মা? লোক নয় বাবা, লোক নয়, ও তো দাদা। না, লোকটা আমার দাদা নয়। দাদা হলে লোকটা আমার এইভাবে ধাক্কা মেরে ফেলে দিত না। আমার কথা কেড়ে নিয়ে বলতো, তোর আমার শরীরে বলছে কি জন্মদাতার রক্ত, সেই রক্তের বন্ধের কখনো ছিন্ন হবে না, কখনো ছিন্ন হবে না। কল্যাণ, না না, কল্যাণ, দাদার মতো দেখতে হলো, ও আমার দাদা নয়। ওর আর আমার সম্পর্ক মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর এই দামি জামা প্যান্টটা নোংরা হয়ে গেছে, তাই না বাবা? দাঁড়া বাবা দাঁড়া, আমি নতুন জামা কাপড় এনে তোর ওই দামি জামা কাপড়ের ময়লাটা পরিষ্কার করে দিই। বাবা, কিন্তু আমার মনের মধ্যে যে ময়লা জমিয়ে দিয়েছো সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? মনের মহিলা কি বলছিস তুই? আমার ডাক্তারি পড়াতে তুমি নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছো, এই ভিটে বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়ে ফেলেছো। তা আবার পড়ার জন্য কত টাকা খরচ করেছো বাবা? কল্যাণ, তুই কি তার হিসেব চাইতে এসেছিস? হ্যাঁ হিসাব। তোমরা 5 টাকা খরচ করে 500 টাকার ফর্দ দেখাবে, আর ভালো মানুষ সেজে সবার সামনে বলে বেড়াবে ছেলের জন্য আমি এই করেছি, ছেলের জন্য ভিখারি সেজেছি। কল্যাণ, তুমি কত টাকার সম্পত্তি বিক্রি করেছো বাবা? আর আমার পড়ার জন্য কত টাকাই বা খরচ করেছো? দেখি তোমার হিসেব। বড়লোকের জামাই হয়ে এই কোণে তুই এত টাকা চলে গেছিস দাদা, যে রক্তের সম্পর্ক চেয়ে তোকে টাকাটাই বড় তুই চুপ কর। দাদা। ছোট মুখে এত বড় বড় কথা বললে লাঠি মেরে তোর মুখটা ভেঙে দেব। কল্যাণ, বাবা দেখাও তোমার হিসেবের খাতা। আমি নিজেই তো তোর হিসেবের খাতারই হতো বাবা।
চেয়ে দেখ আমার দিকে, চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ, তাহলেই দেখতে পাবি তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে আমি নিজেকে কতখানি নিশ্চিত করেছি। দেখ দেখ, তোকে তো কি করতে আমার জীবনে কতখানি দুঃখের হাহাকার জমিয়েছি। ভালো করে চেয়ে দেখ, ভাগ নিবি কল্যাণ, তুই এসবের ভাগ নিবি। ওসব নেকামো থামাও। সেটা আমি দেবো রে কল্যাণ, কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিস, সেই 5টা বছরের 5টা রাতও আমি ঠিক মতো ঘুমোতে পারিনি, এক বেলা এক পেট ভরে খাবার খেতে পারিনি। ছেলের পড়াশোনার খরচ পাঠাতে পারবো না বলে অসুস্থ হয়ে শুধু 1 গ্লাস জল খেয়ে বিছানায় কাটিয়ে দিয়েছি। সে কথা কি তুই জানিস রে কল্যাণ? সে কথা কি তুই জানিস? বাহ বাহ কল্যাণ, বাহ, বাবার কর্তব্যের কি চমৎকার মূল্য আজ তুই দিলি। আজ তো তোর জন্য তোর বাবা কি না করেছে, তোর উপর ভরসা করে ওই মানুষটা আজ রিক্ত রিক্ত সর্বর হয়ে গেছে। অথচ থাক বড় বউ, থাক, অন্তকে চান দেখিয়ে কোনো লাভ নেই বড় বউ। কল্যাণ, বাবা হইয়া আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না রে। শুধু আমি তোর কাছে একটা অনুরোধ করছি। কিসের অনুরোধ? 6 মাস আগে 10,000 টাকার বিনিময়ে ভজহরিদার কাছে এই ভিটের মাটিটা বন্ধক দিয়েছিলাম বাবা। সেই টাকা এখন সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। দুদিনের মধ্যে ওই টাকা দিতে না পারলে এই ভিটে বাড়িটা তার নামে সে লিখে নেবে। তাই বলছিলাম বাবা, ওই 50,000 টাকা দিয়ে তুই এই ভিটে বাড়িটা একটু ছাড়িয়ে দে বাবা। বাহ বাবা বাবা, কি চমৎকার! ছেলের কাছ থেকে টাকা বাগানোর কি চমৎকারই প্ল্যান খাটিয়েছো। কল্যাণ, কল্যাণ, এই যে আপনারা সবাই শুনলেন তো, 10,000 টাকা নাকি 6 মাসের সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। এখন আপনারাই বলুন না আমার কি করা উচিত? এই বাবা নামক মিথ্যাবাদী চশমকর ছোট লোকটার মুখটা কি এই জুতো মেরে ভেঙে দিতে? শোন ছোট লোক, ছেলের পেছনে সামান্য টাকা খরচ করেছে বলে যে তার সুখ স্বপ্ন ভবিষ্যৎ নিগড়ে নেবে, তা আমি কখনো হতে দেব না। তাই আজ থেকে তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চললাম। মানুষ যে আজাদ নেই দুনিয়াটা শুধু সারছে পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজের মানুষ যে দুনিয়াটা শুধু সারছে পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজের মানুষ যে দুনিয়াটা শুধু সারছে বাঁচতে দেবে না, আর ওরা আমায় বাঁচতে দেবে না। আমার সম্পত্তি ওদের নামে লিখে দিইনি বলে দিন রাত ওরা আমায় চাবুক মারে। আজ আজ 2 দিন হলো একটা পোড়া রুটি পর্যন্ত খেতে দেয়নি। বাবা বাবা, তুমি আজ কোথায়? একটি বার দেখে যাও, তোমার আদরের খোকা কোটি কোটি টাকার মালিক হয়েও কি রকম ক্ষুধা জ্বালায় হাহাকার করে কাঁদছে। ঈদের বেলা আর তোমাকে কাঁদতে হবে না গৌতম দা। এই দেখো, এই লুকিয়ে লুকিয়ে আমি তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছো? কই দাও দাও, ঐশ্বর্য খিদে পেটটা আমার দাও দাও করে জ্বলছে। কি আমার ভাগ্যে কি একটু ভালো খাবার জুটবে না? ভালো খাবারই আছে গৌতম দা, কেউ যাতে কোনো সন্দেহ করতে না পারে
সেই জন্য আমি পড়ানোর মধ্যে আমি লুকিয়ে ভালো খাবার এনেছি। অশোক, তুমি তুমি শীঘ্রই খাবারগুলো খেয়ে নাও। কেউ আবার দেখে ফেলে আমাদের দুজনের বিপদ হতে পারে। বিপদ? আমি না ওদের হাতে বন্দি, কিন্তু তোমার আবার বিপদ কোথায় ভাই? এই সংসারে তোমার মতো আমি বড় অসহায় গৌতম দা। বাবা, দিদি, দাদা কারোর মধ্যে মানুষের লেশ মাত্র নেই। ওদের স্বার্থে বেকার ঘটালে ওরা বোধ হয় আমাকেও রেহাই দেবে না। যাক যাক, সব কথা তুমি ওকে খেয়ে নাও তো। তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই ভাই। পঙ্গু কুৎসিত বলে সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তুমি যে কেন আমায় এত ভালোবাসো তা একমাত্র ঈশ্বরই জানে। গৌতম দা, তোমাকে তোমাকে দেখি কি মনে হয় জানো ভাই? মনে হয় তুমি বলো আগের জন্মে আমার আপন ভাই ছিলে। সহোদরী না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না? তাই বুঝি আমার দেওয়া খাবারগুলো খেতে তোমার এত সংকোচ? না না না, সংকোচ কিসের? এতে আমার আনন্দ হচ্ছে। তুমি যে নিজের জীবন বিপন্ন রেখেও আমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার এনেছো, সেই আনন্দে আমার পেট ভরে গেছে ভাই, পেট ভরে গেছে। খাবার খেয়ে রেখে তুমি আমার ঘরে কাঁদছো কেন গৌতম দা? তুমি না আমাকে আগের জন্মের ভাই বলে ভেবেছো? আগের জন্মের ভাই বুঝি এ জন্মের ভাই হয় না? এসো এসো, খাবে এসো। খাও খাও বলছি, খাও। তোর এত সাহস, তুই কিনা আমার নিষেধ শব্দ ওর ঘরে খাবার পৌঁছে দিস? এর প্রতি তোলার সাহসটা আমার চিরকালেই বেশি দাদা। বড় ভাই অবাক হয়ে ভাবছি এত মহাপাপ করার সাহস তুই পেলে কোথায়? ওর প্রশ্নের জবাব আমি দেব না, দেবে আমার হাতের এই চাবুক। এইবার কি হবে দাদা? ছোট ভাই হয়ে যদি আমি এই চাবুকটা তোমার পিঠে বসিয়ে দিই তাহলে তোমার সম্মানটা থাকবে তো? ভয় নেই দাদা, তা আমি করবো না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ছি দাদা, ছি। রাস্কেলটা বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি 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 বলছো তুমি? নিজের ভাইকে? ছেড়ে এখনো বল, দলিলে সই করবি কিনা? না, আমি মরবো তবু ওই দলিলে আমি সই করবো না। তাহলে তিল তিল করে মরার জন্য প্রস্তুত হও। ডক্টর, ইনজেকশন। না, ওই বিষাক্ত ইনজেকশন আমায় দেবেন না, তাহলে যে আমি একেবারে উন্মাদ হয়ে যাব। তোমাকে উন্মাদ করিবার জন্য তো আমি ট্রিটমেন্ট শুরু করিয়াছি মাই বয়। ডাক্তার বাবু, এখনো আপনি কিন্তু তেমন কাজ দেখাতে পারলেন না ডক্টর। হবে হবে, ধীরে ধীরে কাম হবে। এই ইনজেকশন পুশ করিলে ও লোক টোটালি উন্মাদ হয়ে যাবে। না না না, ও আর আমায় ইনজেকশন দিও না, আমাকে সুস্থভাবে বাঁচতে দাও। না ভাই, আমি তোমাকে বাঁচিতে দিবে না, সুস্থ থাকিতে দেবে না। আমি তোমাকে মেরে দেবে, বিলকুল মেরে। ও বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে, ওকে ওর ঘরে পৌঁছে দেবো ডক্টর। নো মাই সন, এখন আমি ওকে কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। যত শীঘ্রই আপনি কাজ দেখাবেন তত শীঘ্রই পেয়ে যাবেন আপনার পারিশ্রমিক, বাকি 50,000 টাকা। কাজ আমি দেখাবো সিং, আর এমন কাজ দেখাবো যা দেখে তোমরা একেবারে সবাই তাজ্জব বনে যাবে। গৌতম, গৌতম, তোর বড্ড লেগেছে তাই না রে?
চাবুক মেরে মেরে ওরা তোর সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, কিন্তু ভয় কি বাবা, আমি তো এসেছি, আমি থাকতে তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আয় আয় বাবা, আমি অন্তত কিছুক্ষণের জন্য একটু শান্তির ঘুম ঘুমা। ওরে ওরে, আমি যে তোর, না না না, আমি তোর কেউ নই, আমি এখন অ্যান্টনি, পাগলা ডাক্তার অ্যান্টনি। কি আমি কোথায়? আমি গৌতম, না না, আমার ইঞ্জেকশন দেবেন না, দোহাই আমাকে সুস্থভাবে মারতে দিন। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে তাহলে কি পারতেন এভাবে সর্বনাশ করতে? বলেন না, পারতেন? ডাক্তার বাবু, জানো গৌতম, তোমার মতো আমার भी একটা ছেলে ছিল, বহুত বছর আগে আমার ভাই মরিয়া গিয়েছে, তাই তো আমার একমাত্র খোকা ছাড়া সারা দুনিয়ায় আর আমার কেউ ছিল না। আপনার খোকা বুঝি মারা গেছে? না, আমার খোকা বেঁচে আছে, আজও আমার অন্ড রাখা হয়ে আছে তার করুণ মূর্তি। ওইটু আমার খোকা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে যেন বলছে। ডাক্তার বাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন? আপনার যে মুখের ভাষা কোথায় গেল? কে কে আপনি? সত্যি করে বলুন তো, আপনি কে? ডাক্তার বাবু, আমি অ্যান্টনি আছে, পাগলা ডাক্তার অ্যান্টনি, তোমার ট্রিটমেন্ট করাই আমার ডিউটি আছে। আপনি কি তাহলে আমায় সুস্থভাবে বাঁচতে দেবেন না ডাক্তার বাবু? ডোন্ট বি নার্ভাস মাই সন, সবাই জানে যে আমি তোমাকে উন্মাদ করিতে আসিয়াছি, বাট ইটস নট দ্য কারেক্ট। তাহলে তাহলে ওই বিষাক্ত ইনজেকশন? বিষাক্ত নয় রে গৌতম, বিষাক্ত নয়, ও ভিটামিন ইনজেকশন আছে। ও পয়জন ভাবিয়া তুমি নার্ভাস হইয়া সেন্সলেস হইয়া যাও। ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাইবে গৌতম, ওই শয়তান কিং সুগলারির হাত হইতে উদ্ধার করিবে। বাট মাই সন, আমার সহিত তোমাকে বহুত অ্যাক্টিং করিতে হইবে। একটি হ্যাঁ, আজ হইতে তুমি উন্মাদের অ্যাক্টিং করিবে, সবার সামনে তুমি আবল তাবল কথা বলিবে, সবাই জানিবে কি তুমি উন্মাদ হইয়া গিয়াছো। ডাক্তার বাবু, আর আমি যখন তোমাকে ইনজেকশন পুশ করিবে তখন তুমি সেলসলেস হইবার ভান করিয়া, ওকে? ডাক্তার বাবু, আপনি মানুষ নন, দেবতা। তাই তাই আপনার মতো দেবতার চরণে জানাই কোটি কোটি প্রণাম। মাই বাবার খুব ভুল বুঝে পর্দা ছিঁড়ে দিলে মতো বাড়ি ছেড়ে চলে গেছে। সেই দুঃখে মা দিন রাত চোখের জল ফেলছে, বাবাও যেন কেমন হয়ে গেছে। আমি কাকে সান্ত্বনা দেব? আমি নিজেই তো একটা কান্নার পাহাড় বুকে নিয়ে দাঁড়িয়ে আছি। কল্যাণের জন্য তুই কেন কাঁদছিস রে হতভাগী? তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। সে কি মানুষ? সে যদি মানুষ হতো তাহলে এতগুলো মানুষকে কাঁদিয়ে সে চলে যেতে পারতো না। মা, পালাবি তো রে মা, ছাত্রের ঘরে সুখের সম্পদে ভরে গেছে, এখানে থাকলে সকলকে যে তার সুখের ভাগ দিতে হবে রে মা। আচ্ছা তুই বলতো চন্দ্রা, কল্যাণের জন্য তোর বাবা কি না কষ্টটাই করেছে? কোনোদিন তাকে তুই খেতে ভালো কিছু খেতে দেখেছিস? ভালো কিছু করতে দেখেছিস? যে মানুষটা কল্যাণ কল্যাণ করে নিজের জীবনটাকে মাটি করে দিলে, আজ কেউ তাকে চিনল না রে মা, আজ কেউ তাকে চিনবে কেমন করে বড় বউ? স্বার্থের চশমা চোখে নিয়ে আজ যে সে রঙিন সুখের জগৎ দেখছে, ফেলে আসা দুঃখের দিন আজ আর চোখে ধরা পড়বে না বড় বউ। আচ্ছা বাবা, তোমরা কি শুধু ওই দাদার কথা ভাববে? এই সংসারটার কথা কি কেউ একবার ভাববে না? ভাবরে চন্দ্রা, ভাবো। এই সংসারের কথা আমাকে তো ভাবতে হবে। আমি এই যে সংসার সমুদ্রের একমাত্র কান্ডারি। যতই ঝড় আসুক, তুফান আসুক, এই
তোরই তো আমাকেই পার করতে হবে রে মা। কিন্তু কেমন করে তুমি এই মরা সংসারটাকে বাঁচাবে গো? দেবো না বড় বউ, এই যে মাঠে মাঠে থাকবো, পুলিশ আছে বাবুদের মোট বইবো, আর তাও যদি না পাই রাস্তার মাঝে বাবুদের কাছে দুহাত পেতে ভিক্ষে করে বাবু মশাইদা, আমি সহায় সম্বলহীন এক হতভাগ্য বৃদ্ধ ব্রাহ্মণ, আমার স্ত্রী পুত্র আর একমাত্র বিবাহযোগ্যা মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দেবার জন্য আমি দুহাত পেতে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। দয়া করে আপনারা একটি করে টাকা ভিক্ষা দিন বাবুরা, ভিক্ষা দিন, ভিক্ষা দিন। ঘরে বসে ভিক্ষা চাইলে কি আর ভিক্ষা পাওয়া যায় ভট্টাচার? রাস্তায় গিয়ে হাত পেতে দাঁড়াও, অনেক ভিক্ষে পাবে। জয় রাধে। ভজহরিদা তুমি? হ্যাঁ আমি। গতকাল দুদিনের মেয়াদ শেষ হয়ে গেছে, এবার দাও তো ভাইয়া আমার 50,000 টাকা দিয়ে এই ভিটে বাড়ির দলিলটা নিয়ে তুমি আমায় ধন্য করো। জয় রাধে, জয় রাধে। কিন্তু এত টাকা কোথায় পাবো ভজহরিদা? কার কাছে পাবো? কোথায় পাবে, কার কাছে পাবে তা তো আমার জানার কোনো প্রয়োজন নেই ভাইয়া। 6 মাসের জন্য ভিটে বাড়ি বন্ধক রেখে টাকা দিয়েছিলাম, মেয়াদ শেষে টাকা চাইতে এসেছি। দিতে পারবে তো দাও, নইলে বাড়ি ছাড়ো। জয় রাধে, জয় রাধে। না না, আপনি এমন নিষ্ঠুর হবেন না। এই বাড়িটুকু কেটে নিলে আমাদের যে মাথা গুঁজবার আর জায়গা থাকবে না। এ বলে জায়গা পাবে না? তোমাদের মতো কত ভিখারি ফুটপাতে পড়ে আছে, কোনো না কোনো ফুটপাতে ঠিক জায়গা হবে। জয় রাধে। মানো শিগগির বাড়িটা খালি করে দাও তো। ওরে নন্টে প্রিন্টে হাওলা হলো, তোরা ঘরে জিনিসপত্র বাইরে সরে ফেলে দে। এবার তোদের পুজোতে আমি পুরো 500 টাকায় চাঁদা দেব। তোমায় ভজহরিদা, আমাদের এমন সর্বনাশ করবে না। আমাকে মাত্র 1 মাস সময় দিন, এর মধ্যে যেমন করে পারি আমি সমস্ত টাকা শোধ দিয়ে দেবো। আমি তোমার পায়ে দূর হও তো ছাড়ো। তোমার যে কপাল রক্ত ঝরছে, ওরে চন্দ্রা, তোর বাবার কি হবে রে চন্দ্রা? শয়তান ভজহর বাড়িতে অহংকারী হয়ে সীমাহীন পাপ বিরাজ করলে মহাকালের বিচারে সেই মহাপাপের শাস্তি তুমি পাবে। ঠিক যেমন করে আসলে আমাদের পথে না বলে, তেমনি করে একদিন তোমাকে পথে পথে ভিক্ষে করতে হবে। পথে পথে ভিক্ষে করতে হবে। সাবাস, সাবাস ঈশ্বর, সাবাস। নেই ধর্ম অসত্য রক্ষার কি অপূর্ব প্রতিদান। যারা তোমায় দিন রাত গালিগালাজ করলো, তাদের পাপের প্রাসাদ তুমি সুখে সম্পদে ভরিয়ে দিলে। আর যারা দিন রাত তোমায় চন্দন তুলসী দিয়ে পূজা করলো, তাদের দিকে ছুড়ে দিলে মুঠো মুঠো আকার, মুঠো মুঠো আকার। ওরা আমাদের ঘরে জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে কেন? ওই ঘরটা যে আমাদের মেন অম্লান, ওই ঘরটা যে এখন ওদের হয়ে আছে। না না, এ ঘর আমরা কাউকে দেবো না, এ ঘর আমাদের। তোর বাপ দেবে রে হারামজাদা, তোর বাপ দেবে। ও তো একটা ফুচকা ছড়া। এই ভগবান, বাড়ি থেকে বেরোবি না নন্টে পিন্টেদের দেখে গোলা ধাক্কা দিয়ে বার করে দেবো। থাক ভজহরিদা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমরা এখনই এ ঘর ছেড়ে চলে যাচ্ছি। তুমি এটা কি বলছো? না বাবা, এ বাড়ি আমরা ছাড়বো না। পঙ্গু হলো হাত তুলে আমার দুর্বল নয়, আমি আমার সর্বশক্তি দিয়ে ওদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। না না রে অমলান, না। ওরে তোকে যে ওরা মেরে ফেলবে বাবা, তার দিকে চল বাবা, আমরা এখনই এ ঘর ছেড়ে চলে যাই। কিন্তু আমরা কোথায় যাবো বাবা? ওরে মা, যাদের কিচ্ছু নেই
তাদের তো পথ আছে। ওই খোলা আকাশের নিচে গাছের তলায় বাঁধবো মোদের বাসা। সবুজ ঘাস হবে আমাদের শান্তির শয্যা, ভিক্ষারণ্য হবে আমাদের সুখের রাজভোগ। আর এমনি করেই আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেবো রে মা। বিদায়, বিদায় অব জন্মভূমি, বিদায় আমার সাত পুরুষের স্বর্গ, চির বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খুলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খুলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও আত্মহত্যা করবো, আমি কোনায় তড়ি নেব। বাতাসি, বাতাসি, তোর মনে ছিল আমার ভালোবাসায় জল ঢেলে তুই কাঞ্চার সঙ্গে ফস্তি নস্তি শুরু করলি। ওরে বাতাসি, তোর জন্যে তোর এই লক্ষিন্দর কাল সাপের কামড় খেতেও রাজি ছিল। ও চেতনাগুলো তোমার কান্না দেখে আমার মুখটা ফেটে যাচ্ছে। তুমি বললে আমি মরবো না রে হোনা না, তুই মরিস না। আমি মরলে আমার মোড়া ঘটাকে তুই কবর দিয়ে একটা প্রেমের সমাধি বানাবি। আমার বাতাসি যদি কোনোদিন এই সমাধির উপর দীপ জ্বালাতে আসে, সেদিন আমি স্বর্গ থেকে করুণ সুরে বলবো, ওগো আজ আমি পালা হয়ে গেছি, তুমি বলকে আপন করেছো। তুমি শান্ত হও না, আমি মারবো, আমি এই মানুষকে মারবো। আমি মদ খেয়ে না পুরো, আমি মদ খেয়ে না পুরো। এই জল খেতে খেতে আমার কলিজা ফেটে যাবে, ফুসফুস বাস্ট হয়ে যাবে, মুখ দিয়ে গলগল করে এমনি করে আমি মরবো। খেলা না পুরো, খাস না লাগাই, খাস না, বেশি মদ খেলে তুই যে মরে যাবি। 100 বার খাবো, 1000 বার খাবো। তুই মরে গেলে আমি যে মনে প্রাণে বিধবা হয়ে যাবো রে মুখ পোড়া। হ্যাঁ? বিধবা? ওরে মোলা, তুই শুনতে পাচ্ছিস? আমি মরলে নাকি ও বিধবা হয়ে যাবে। না রে বাতাসি, তোকে বিধবার হাত থেকে বাঁচাতে এই আমি নিজেই বেঁচে উঠলাম। তোমার ভাগ্য ফিরে গেছে গুরু। আবার তুমি তোমার এই বাতাসি শুনি উল্লাকে ফিরে পেয়ে গেছে। বাবাই তো এই লক্ষিন্দর ছাড়া তার বেহুলা কি ওই কাঁচকলা, ওই কাঁচা সালের সাথে ঘর বাঁধতে পারে।
তুই এবার যা ফোঁদা, আমরা এখন একটু প্রেম প্রেম করবো। আমিও তোমাদের প্রেম কলা দেখবো আর প্রেম কলা দেখবো। আলো বল, ওই বুদ্ধিকে গিয়ে বলবো, বুদ্ধি আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। দেখলি বাতাসি, ওরা কেমন প্রেম করতে শিখে গেছে। শিখবে না, কার শিষ্য দেখতে হবে তো। তোর কথাগুলো বড্ড ভালোই বাতাসি। এই বকুড়া, আবার কেন তুই আমাকে বাতাসি বলে রাখছিস? কেন বেহুলা বলতে পারছিস না? বেহুলা, হ্যাঁ, আমি তোর বেহুলা আর তুই আমার রসুলা। আমার কাছে তোকে কেমন মানায়? বকুড়া সাপ করলো না। বাবু মশাইয়া, আপনারা ভালো করে দেখে বলুন তো আমাদের কেমন মানিয়েছে। সে দুনিয়ার বেহুলা লক্ষিন্দরের মতো বুঝি। আজই তুই আমার ঘরে চল বেহুলা। আরে আজকে কি রে বকুড়া? সেদিন তুই চোখর মাথায় দিয়ে আমাদের বাড়িতে আসবি আর আমি ঘুমটা দিয়ে তোর জন্য বউ সেজে থাকবো। সেই দিন তোকে বিয়ে করে আমি তোর ঘরে যাবো। সেদিন কবে আসবে রে বেহুলা? আগামী পূর্ণিমায় আমি তোর জন্য মালা গেঁথে রাখবো। সেদিন রাত্রে কিন্তু তুই আমাকে বিয়ে করতে আসবি। বাবু মশাইরা, আগামী পূর্ণিমা এই বেহুলার সাথে আমার বিয়ে। আপনাদের সকলের নিমন্ত্রণ। আপনারা সবাই আমার বরযাত্রী হয়ে যাবেন কিন্তু। আর মেয়েরা তোমরা হবে কনে যাত্রী। আগামী পূর্ণিমা তোর বিয়ের সাথে আমি ভালো করে মিটিয়ে দেবো। এমন শিক্ষা দেব জীবনে যেন কোনোদিন আর বিয়ে করার জন্য তুই লাফালাফি করবি না। কে বিয়ের জন্য লাফাচ্ছে রে বাতাসি? ওই বকুড়া লাখাই আগামী পূর্ণিমায় অনেকে আমাকে বিয়ে করতে আসবে। তাই নাকি? তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো নাকি বলিস? চুপ কর বাজি। ওই বকুড়াকে বিয়ে করা আর গলায় দড়ি দিয়ে তুই সমান। তাহলে ওই বেচারার কি হবে? ওর ব্যবস্থা আমি করেই রেখেছি। তার আগে বল, তুই আমাকে কবে ঘরে নিয়ে যাবে? সে কথাই তো তোকে আমি বলতে এসেছি রে বাতাসি। আগামী পূর্ণিমার পুণ্য তিথিতে মা কালীর মন্দিরে আমি তোকে সিঁদুর পরিয়ে আমার ঘরে নিয়ে যাব। সত্যি বলছিস কাঞ্চা? হ্যাঁ রে বাতাসি, আমাদের মধুর সম্পর্ক চির অমর করে রাখতে দুজনে একটা সুন্দর সংসার গড়ে তুলব। আর তোর আমার অপুরন্ত ভালোবাসা দিয়ে সেই সংসারকে আমরা মধুময় করে তুলব। কাঞ্চা, আয় বাতাসি, এখন আমাদের অনেক কাজ। দুজন দুজনের জন্য ফুল তুলবো আর সেই ফুলে একটা করে মালা গাঁথবো। আর সেই মালা আমরা দুজন দুজনার গলায় পরিয়ে দিয়ে বলবো, পূর্ণিমা কালী মন্দির। আমার চিড়িয়াটা পাশে বাঁধার স্বপ্ন দেখছি। ওর জানা দুটোকে মুচড়ি ভেঙে দেব। ওর যৌবনের সঞ্চিত মধুটাকে একেবারে নিগড়ে শুষে নেব। মধুটুকু পান করলো, দয়া করে অন্তত ছিঁড়ে দাও
আমার দিকে বাড়িয়ে দেবেন ছোট বাবু। আমি শুধু এটাকে একটু দেব। জয় রাধে, জয় রাধে। ওই মৌচাক ভেঙে আনতে তুমি আমায় কিভাবে সাহায্য করবে ঠাকুর? আজকে আপনি যেভাবে বলবেন, বলুন তো ওই হারামজাদিকে তুলে এনে একেবারে আপনার